হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানি যে আমরা যে সাইফাই সিনেমা সিরিজটা শুরু করেছি, সেই হিসাবে আমরা ম্যাট্রিক্সের ফার্স্ট পার্টের সিনেমাটা দেখেছি এবং আমি আশা করছি ম্যাট্রিক্সের ফার্স্ট পার্টের সিনেমাটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকে আমরা এটার সেকেন্ড পার্টের সিনেমাটা সম্পর্কে জানবো। তবে তার আগে যারা প্রথম ভিডিওটা দেখোনি, আমি রিকোয়েস্ট করবো তারা প্রথম ভিডিওটা দেখে আসো। আর যাদের প্রথম ভিডিও দেখতে আলসি লাগছে, আমি তাদের জন্য কয়েক লাইনে প্রথম পার্টটা এক্সপ্লেন করে দিচ্ছি। তো ম্যাট্রিক্স হচ্ছে একটা মায়াজাল। আমাদেরকে বলা হয়েছিল ওই সিনেমার প্লট হচ্ছে, ধরো 2200 সালে বা আজ থেকে 300 বছর পূর্বে মেশিন সভ্যতা মানব সভ্যতার উপর দখলদারি করে নিয়েছে এবং তারা মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে। আর এই কম্পিউটার প্রোগ্রামকে বলা হয় ম্যাট্রিক্স। এবং বর্তমানে মনে করে তুমি আমি যে জগতে রয়েছি, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। কিন্তু আমাদের দেহ 300 বছর পরে মেশিনের হাতে বন্দী রয়েছে, আমরা ঘুমে রয়েছি। আর আমাদের ব্রেনটিকে একটা প্রোগ্রাম আকারে বা একটা সফটওয়্যার আকারে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই প্রোগ্রামটা হয় তুমি আমার ভিডিও দেখছো, আর আমি আরেকটা প্রোগ্রাম, আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু আমাদের এই দুনিয়া বাস্তব না, আমাদের এই দুনিয়া হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা কল্পনার জগৎ। আর আমাদের এই জগতে আমাদের ব্রেন যে ব্যস্ত রয়েছে, সেই ব্রেন থেকে ওরা বিদ্যুৎ নিয়ে এআইরা চলছে আর কি। এবং কিছু কিছু মানুষ ওই এআই এর কাছ থেকে মুক্ত হয়ে এআই বা কম্পিউটারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সকল মানুষকে জাগিয়ে এই আমাদের আর্টিফিশিয়াল দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা চলো পার্ট 2 কাহিনীতে চলে যাই। তবে তার আগে একটা ব্রেক আমরা দেবো এবং ব্রেকটা তুমি স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করবে, সেখান থেকে মূল ভিডিওতে চলে যাবে। এবং যদি আমি ডিসক্রিপশনে ডুরেশন না দিতে পারি, তোমরা ভলেন্টিয়ারি করে করবে কি, কমেন্টে ডুরেশন দিতে পারবে, যাতে তোমার কমেন্টে ক্লিক করেও কেউ সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। In villages where screens were rare, cricket was just a distant sound. So we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. Made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. তো যাই হোক, ম্যাট্রিক্স 2 সিনেমা যখন শুরু হয়, তখন আমরা দেখতে পাই ট্রিনিটিকে, মানে আমার ছোটবেলার গুইদাকালের ক্রাশকে, যে আর কি নায়িকাও, সে একটা এজেন্টের হাত থেকে দৌড়ে পালাচ্ছে। আর পালাতে পালাতে সে একটা বিল্ডিং এ ঢুকে পড়ে এবং সেখানেও কিছু এজেন্ট তাকে অনুসরণ করে। কিন্তু তাদের কাছ থেকে বাঁচার জন্য ট্রিনিটি করে কি, পাশের একটা জানালার কাঁচ ভেঙে নিচে লাফিয়ে পড়ে। আর তারপর ওই এজেন্ট করে কি, ট্রিনিটিকে লক্ষ্য করে গুলি চালায়, আর ট্রিনিটিও পাল্টা গুলি চালায়। কিন্তু এখানে এজেন্টের গুলি গিয়ে ট্রিনিটির বুকে লাগে। আর তখনই এই গল্পের মেইন চরিত্র নিওর ঘুম ভেঙে যায়। এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন ছিল, আর ওই স্বপ্নে সে দেখেছিল যে ট্রিনিটিকে একজন গুলি করেছে। কিন্তু বাস্তবতা হলো ট্রিনিটি তখনও নিওর আশেপাশে ছিল। তো ট্রিনিটি তখন নিওকে জিজ্ঞাসা করে, তুমি এত অস্থির কেন, তোমার কি হয়েছে? তো নিও তখন তার স্বপ্ন সম্পর্কে বলে, যেখানে সে ট্রিনিটিকে মরতে দেখেছে এবং বলে একটা এজেন্ট তোমাকে গুলি করেছিল, এটা আমি স্বপ্নে দেখেছি। তবে ট্রিনিটি বলে, বাড়তি টেনশন করো না, যাও পায়খানাটা পরিষ্কার করো। তো যাই হোক, এর পরের দৃশ্য শিফট হয় ভার্চুয়াল দুনিয়ার সকল মানুষদের দিকে। আর যদিও তারা ভার্চুয়াল জগতে রয়েছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তাদের মস্তিষ্ক বা দেহ রয়েছে। তো যাই হোক, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা আলোচনা করছে, মানে আমাদের এই পৃথিবীতে তারা আলোচনা করছে, মানে আমাদের এই পৃথিবীতে যেটা কি এআই দের বানানো একটা মনে করো জগৎ, এখানে তারা আলোচনা করছে যে এজেন্টদের কাছ থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায়। আর আমরা তো জানি যে এজেন্ট হচ্ছে এই ভার্চুয়াল জগতের সবচেয়ে হাইফাই একটা প্রোগ্রাম বা একটা অ্যাপের মতো একটা কিছু। আর এছাড়াও তারা প্ল্যান করছিল কিভাবে রিয়েল ওয়ার্ল্ডেও মেশিনদের থেকে বাঁচা যায় এবং বাস্তব পৃথিবীতেও মানুষদেরকে রক্ষা করা যায় এবং তাদেরকে নিয়ে নতুন একটা দুনিয়াতে এগিয়ে নেওয়া যায়। আর এই বৈঠকে মরফিয়াস সবাইকে বলে যে মেশিনরা খুব শীঘ্রই জায়ান্ট সিটিতে হামলা করার বড় প্রস্তুতি নিচ্ছে। আর জায়ান্ট সিটি হচ্ছে সেই শহর যেখানে এখনো মানুষরা মেশিনদের কাছ থেকে পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়ে রয়েছে, মানে রিয়েল দুনিয়াতে মেশিনদের কাছ থেকে পালিয়ে মাটিতে তারা পালিয়ে রয়েছে। তো তাদের আলোচনা চলাকালীন কিছু এজেন্ট সেখানে পৌঁছে যায়। আর এই এজেন্টদের ব্যাপারটা হচ্ছে, এই দুনিয়াতে অন্য যে মানুষগুলো রয়েছে তাদের অ্যাকচুয়াল দেহ কিন্তু এআইদের কাছে বন্ধু এবং তারা সেখানে ঘুমে রয়েছে। এই এজেন্টদের কোনো রিয়েল বডি নেই, এরা জাস্ট হচ্ছে এআই তৈরি একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার, যারা এই দুনিয়াতে থাকে কিন্তু তাদের সফটওয়্যারে স্পেশাল কিছু পাওয়ার রয়েছে। এই দুনিয়াটাকে তো সাজানো হয়েছে পৃথিবীর মতো, যেমন গ্র্যাভিটির নিয়ম রয়েছে, ওপর থেকে কিছু ফেললে নিচে যাবে, আকর্ষণ বিকর্ষণ রয়েছে, মুভমেন্ট রয়েছে, গুলি করলে মরবে, মানে মানুষকে মানুষের মতো সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু এআই যেহেতু এই এজেন্ট দিয়ে মানুষদেরকে নিয়ন্ত্রণ করে, এই কারণে ওদের ভিতর অনেক পাওয়ার বেশি রয়েছে। আর এর জন্য মানুষদের চেয়ে তাদের ক্ষমতা অনেক বেশি, বা এজেন্টদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। তো এজেন্টটা যখন এখানে আসে, আমরা দেখতে পাই এখানে নিও চলে এসেছে। কিন্তু নিও তো মনে করো আরো বেশি শক্তিশালী একটা সফটওয়্যার হয়ে গিয়েছে, মানে অন্তত ভার্চুয়াল যুগের। আর এই কারণে সেই জগতে এখন মহান শক্তিশালী, যার কাছে মনে করো এই দুনিয়াতে চলার চিট কোড রয়েছে। তো নিও একাই
হালকাই মনে করো ওদেরকে হারিয়ে দেয়, সেই লেভেলের একটা ফাইট সিন আমরা দেখতে পাই। সহজ ভাষায় যদি বলি, তুমি ফ্রি ফায়ার খেলতে গিয়েছো কম্পিউটারে, তোমার ক্যারেক্টার তো রয়েছে ফ্রি ফায়ারে, কিন্তু ফ্রি ফায়ারে গিয়ে তুমি হ্যাক পেয়ে গিয়েছো বা তোমার ভিতরে স্পেশাল পাওয়ার রয়েছে, সেরকম একটা কিছু। আর এরপর সিন শিফট হয় রিয়েল ওয়ার্ল্ডে, যেখানে তারা দুজন যার যার বডির সাথে রিকানেক্টেড হয়, মানে ভার্চুয়াল জগৎ থেকে ওদের ব্রেন ফিরে এসেছে। মানে তুমি একই সাথে রিয়েল ওয়ার্ল্ডে এবং ভার্চুয়াল জগতে জাগনা থাকতে পারবে না, তোমার দেহ থাকবে রিয়েল ওয়ার্ল্ডে, তোমার ব্রেন যাবে হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো যাই হোক, এরপর তারা জায়ান্ট সিটির দিকে রওনা দেয়। আর জায়ান্ট সিটিতে পৌঁছালে সবাই তো অনেক খুশি নিওকে দেখে, কারণ নিওই হচ্ছে সেই পীর বা প্রফেট যে ওদেরকে মুক্ত করবে এআইদের হাত থেকে। আর তারপর মরফিয়াস করে কি মানুষদের কমান্ডারের সাথে দেখা করে। তো মরফিয়াস কমান্ডারকে জানায় আজকে রাত্রে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানেই আমাদের সকল মানুষকে জানাতে হবে যে মেশিনের সেনারা এই জায়ান্ট সিটির উপর খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছে, আমাদের অন্তত প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য। কিন্তু কমান্ডার ডাইরেক্ট মানা করে দেয় এবং বলে আমরা এটা করতে পারি না, কারণ এখানে অনেক নারী শিশু রয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং তাদের সামনে যুদ্ধের কথা বললে তারা ভয় পেয়ে যাবে। বাট মরফিয়াস তখন জোর দিয়ে বলে আমরা যদি সত্য লুকাই তাহলে তো আমরা কেউ বেঁচেই থাকবো না, তো ভয় পাক কিন্তু বেঁচে থাকার দরকার রয়েছে। তো এরপর সিন শিফট হয় এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাই যেখানে জায়ান্ট সিটির সকল মানুষরা একত্রিত হয়েছে, যারা মাটির নিচে এখনো আর কি মেশিনের কাছ থেকে লুকিয়ে রয়েছে, আর বাকি মানুষ তো মেশিনের হাতে বন্দী। তো মরফিয়াস এখানে আসে এবং মরফিয়াসের শরীরে আমরা কিন্তু বেশ কয়েকটা সকেটের মতো দেখতে পাই, তার মানে মরফিয়াস নিজেও মেশিনদের কাছে বন্দী ছিল এবং ওই সকেট দিয়ে ওর খাদ্য টাদ্য বা ওকে বাঁচিয়ে রাখা হতো। তো যাই হোক, এখানে মরফিয়াস বলে যে শীঘ্রই মেশিনরা জায়ান্ট সিটির উপর হামলা করতে চলেছে, তবে আমাদের ভয় না পেয়ে সবাইকে একসাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো এটা শুনে বাকি সব লোকজন সমর্থন জানায়, হ্যাঁ যুদ্ধ করবো, জোরে জোরে স্লোগান দিতে শুরু করে। বাট আমাদের দেশে যদি যুদ্ধ লাগে যেটা হবে, আমাদের একদল ফেসবুকে পোস্ট করবে এরকম জ্বালাময়ী স্লোগান দিব, প্র্যাকটিক্যাল যুদ্ধ হয়ে আর্মিরই করতে হবে এবং কতিপয় মানুষ সর্বোচ্চ বেরোতে পারে। তো যাই হোক, এরপর হই হুল্লোড়ের সাথে অনুষ্ঠান চলছিল। আর অন্যদিকে ট্রিনিটি আর লিও করে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে আর কি। আর এরপর দৃশ্য বদলায় পরের দিন, যেখানে মরফিয়াসের কিছু সঙ্গী ভার্চুয়াল দুনিয়াতে এসেছিল এবং তারা এজেন্টদের দৌড়ানি খাচ্ছিল এবং বরাবরের মতো তারা করে কি পালিয়ে টেলিফোন বুথের কাছে যখন যায় এবং কল করে নিজেদেরকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যায়, আই মিন তাদের ব্রেনকে। কিন্তু লাস্ট যে পার্সন ছিল ওর কাছে একটা বিশেষ এজেন্ট চলে আসে, যেটা হচ্ছে এজেন্ট স্মিথ, এবং আগের পর্বে সে তো মারা গিয়েছিল, তো সে জীবিত হলো আবার কিভাবে, এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। আর তারপর আমরা দেখতে পাই সেই মুহূর্তে আরেকজন মানুষকে পুরোপুরি নিজের মতো করে ফেলে এবং আরেকবার আমরা দেখতে পাই সেই মুহূর্তে তার একটা ক্লোন বানিয়ে ফেলেছে। তো এর মানে কি তার ভেতরে আগের চেয়ে বেশি শক্তি চলে এসেছে। আর এরপর দৃশ্য শিফট হয় আবারও মনে করো রিয়েল ওয়ার্ল্ডে, আই মিন জায়ান্ট সিটিতে, যেখানে এখন নিউ আর তার টিম আবারও তাদের লোকেশনে ফিরে যেতে শুরু করে, যেটা জায়ান্ট সিটির বাইরে ছিল। আর তাদের মেন উদ্দেশ্য ছিল পথের মধ্যে আসা মেশিনগুলোকে বা এআই সৈন্যগুলোকে থামানো। তো এরপর তাদের ক্রুরা করে কি একটা বিশাল স্পেসশিপে চড়ে জায়ান্ট সিটির অনেক দূরে চলে যায়। আর তাদের চলে যাওয়ার পরে কমান্ডার করে কি জেট কাউন্সিলের সদস্যদের বলে আমাদের এখন মরফিয়াসদের চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত হয়নি, কারণ যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে এআইরা, আর তখন নিও আমাদের সাহায্য করতে পারতো। কিন্তু কাউন্সিলের প্রধান, আই মিন মনে করো ওদের সরকার বর্তমানের, সে বলে চিন্তা করো না, তারা খুব শীঘ্রই ফিরে আসবে, যুদ্ধের আগে ফিরে আসবে। কিন্তু এদিকে আবার নিও বুঝে গিয়েছিল মেশিনের সংখ্যা ওদের চেয়ে অনেক বেশি এবং সকল মেশিন যদি একসাথে মানুষের উপর আক্রমণ করে তাহলে ওদের কোনোভাবেই আটকানো যাবে না। তো এটাই সবচেয়ে বেটার হয় এই মেশিন যে তৈরি করেছে বা এই পুরো প্রোগ্রামিং যে তৈরি করেছে তার সাথে গিয়ে কথা বলি। তো এই কারণে নিও করে কি তার দলকে জায়ান্ট সিটি ছাড়ার নির্দেশ দেয়। আর তারপর নিও করে কি আবারও তার মনের মাধ্যমে, আই মিন ব্রেনের মাধ্যমে ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয় এবং নিজেকে ম্যাট্রিক্সে, আই মিন মনে করে আমাদের এই দুনিয়াতে নিয়ে আসে। আর তারপর সে প্রথমে ওরাকেলের সাথে দেখা করে। আর আমরা জানি ম্যাট্রিক্সের মধ্যে ওরাকেল নামের এই মহিলা বা মনে করে এই প্রোগ্রামটি সবসময় নিওকে সাহায্য করে আসছিল। তো নিও তখন ওরাকেলকে প্রশ্ন করে তুমি কি একটা প্রোগ্রাম না আমাদের মতো তোমার বডি রয়েছে, আর আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমাকে সাহায্য করছো, কারণ তোমার মতো কিছু প্রোগ্রাম তো আমাদের ধ্বংসের কথা ভাবছে এবং আমাদের উপর আক্রমণ করছে, মানে ওই স্মিথ বা এজেন্টদের কথা বলছে। এবং ওরাকল তুমিও হয়তো মেশিনের পক্ষে কাজ করছো, কারণ তোমাকে তো মেশিনরাই তৈরি করেছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, আমাদের নিওদের যেমন আসলে একটা বডি রয়েছে রিয়েল ওয়ার্ল্ডে, এখানে ওদের ব্রেন এসেছে, কিন্তু এখানে কিছু কিছু মানুষ রয়েছে যারা মনে করে একটা প্রোগ্রাম, মনে করো তুমি ভাইস সিটি খেলতে গিয়েছো, ওই ভাইস সিটির বিভিন্ন ক্যারেক্টার থাকে, রোবোটিক বা প্রোগ্রাম ক্যারেক্টার, ওগুলো আর এছাড়াও ফ্রি ফায়ারে তুমি যখন যাও যে বট আসে না একটা প্রোগ্রাম, সেইটা একটা কিছু। তো এটার জবাবে ওরাকেল বলে আমি শুধু সেই কাজটি করছি যে জন্য আমাকে তৈরি করা হয়েছে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি আমাকে বিশ্বাস করবে কি করবে না। আর তারপর ওরাকেল আরো বলে যখন তোমার যাত্রা শেষ হবে তখন তুমি এই ম্যাট্রিক্স ওয়ার্ল্ডের স্রষ্টার সাথে দেখা করবে, যে কিনা এই পুরো ভার্চুয়াল দুনিয়া তৈরি করেছে, আর সেখানেই তুমি তোমার সকল উত্তর পেয়ে যাবে। তো এরপর ওরাকল সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন নিও বলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে আমি ট্রিনিটিকে গুলি খেতে দেখি। তো ওরাকেল তখন জিজ্ঞাসা করে তুমি কি ওকে মারা যেতে দেখেছো বা ওর লাশ দেখেছো? নিও তখন বলে ওকে গুলি খেতে দেখেই তোমার ভয়ে চোখ খুলে গিয়েছে। আর এর উত্তরে ওরাকেল বলে দেখো মনে হচ্ছে তোমার ভেতরে ভবিষ্যতের ভীষণ দেখার ক্ষমতা চলে এসেছে, তার মানে এখন থেকে তোমাকে একদম সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আর এটা তুমি যদি না করো তাহলে হয়তো এই মানব সভ্যতা বা জায়ান্ট সিটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওই মুক্তির কম্পিউটারে পৌঁছাতে হবে এবং স্রষ্টার সাথে দেখা করতে হবে, আই মিন এই ম্যাট্রিক্স যে তৈরি করেছে বা
মনে করো পুরো পৃথিবী একটা সফটওয়্যার যে তৈরি করেছে তার সাথে তোমার দেখা করতে হবে, আর তখনই তোমার যাত্রা শেষ হবে। আর তার সাহায্যে তুমি মানুষ এবং মেশিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারবে। আর এরপর ওরাকেল আরো যোগ করে মেইন কম্পিউটার এবং ক্রিয়েটরের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার একজন চাবিওয়ালার প্রয়োজন হবে যে তোমাকে সেই পর্যন্ত পৌঁছাতে সহায়তা করবে, আর তারপর তোমার ক্রিয়েটরের সাথে দেখা হবে, আর তখন তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো নিও জিজ্ঞাসা করে এটাই নিয়ম মানে? এর আগেও এরকম কিছু হয়েছে কিনা, এর আগেও কি এরকম কিছু হয়েছে? বাট ওরাকেল কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাট তখনই সেখানে এজেন্ট স্মিথ চলে আসে। তো নিও তো স্মিথকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল ওকে তো স্মিথকে তো সে মেরেই ফেলেছে। কিন্তু স্মিথ এখানে বলে দেখো তখন তোমার প্রোগ্রামিং এর কিছু কোড আমার ভেতরে প্রবেশ করে, আর সেগুলো থেকে আমি আমার নিজের প্রোগ্রামগুলো রিডেভেলপ করেছি, আর এখন আমি বদলে গিয়েছি। এখন আর আমি এআই এর কোনো এজেন্ট নই, আমি এখন একটা স্বাধীন প্রোগ্রাম হয়ে গিয়েছি। আর এর মানে হচ্ছে না আমাকে কোনো মানুষ কন্ট্রোল করতে পারবে না কোনো মেশিন কন্ট্রোল করতে পারবে, আমি আমার নিজের ক্ষমতায় চলি এবং বলতে পারো আমি নিজে একটা এআই হয়ে গিয়েছি এবং আমি চাইলে আমার মতো আরো অনেকগুলো প্রোগ্রামকে রিক্রিয়েট করতে পারি। তো নিও বুঝতে পারে না যে হারামজাদা আসলে ওকে কি বোঝাতে চায় এবং নিও এজেন্ট স্মিথকে বলে সময় থাকতে সামনে থেকে সরে যা, না হলে কিন্তু খিসমি আব্দুল্লাহ করে দেবো। কিন্তু তখনই দেখা যায় সেখানে প্রায় 100-150টা সেম টু সেম এজেন্ট স্মিথ এসে হাজির হয়। মানে তোমরা অনেক সময় কম্পিউটারে ঢুকে দেখেছো না, কম্পিউটারে গ্লিচ আসলে সফটওয়্যারে গ্লিচ আসলে একটা বারবার অনেকবার চলে আসে। মনে করো এই এজেন্ট স্মিথ যে ওরকম একটা সফটওয়্যার এই হারামজাদা এখন নিজে কারো ডেভেলপ করে ফেলেছে। কিভাবে? আমাদের যে নিও সেও তো মনে করো হাই সফটওয়্যার হয়ে গেছে এই জায়গার, ওর ভেতর চিট কোড চলে এসেছে। তো ওই চিট কোড গুলো নিয়ে মনে করো ও অনেক ডেভেলপ করে ফেলেছে নিজেকে। তো এরপর শুরু হয় এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন এবং নিও এক এক করে সকল এজেন্টদের পিটাতে থাকে। এবং এখানে একটা মজার কথা বলি, 1997 সালে এখানে যে অ্যাকশন দৃশ্যটা করা হয়েছিল তৎকালীন সময়ে ভিএফএক্স এত বেশি হাইফাই ছিল না, তখন 3D অ্যানিমেশন ব্যবহার করা হতো। এবং তুমি যদি এখানের অ্যাকশন অনেক খেয়াল করে দেখো তুমি দেখবে নায়ক এবং যে ভিলেন রয়েছে তারা কিন্তু আসলে কার্টুন ক্যারেক্টার, কিন্তু তখন আমরা যখন দেখেছি এটা অনেক রিয়েল মনে হতো। এবং বিশ্বাস করো আজ থেকে 20 বছর আগে যে সিনেমা দেখে তুমি অবাক হতে, আজকে তুমি যদি সেটা দেখো তুমি ইজিলি ধরতে পারবে কোথায় কোথায় গ্রাফিক্স করা হয়েছে, ভিএফএক্স করা হয়েছে, কোথায় কোথায় কোন ভুল রয়েছে। মানে আস্তে আস্তে প্রযুক্তি উন্নত হচ্ছে, অ্যাকুরেট বেশি হচ্ছে, আর এই কারণে আমাদের এক্সপেকটেশনও বেড়ে গিয়েছে। তো যাই হোক এখানে আমাদের নিও কিন্তু এজেন্টদের সাথে কঠিন টক্কর দেয়, কারণ সেও এখন মনে করে এখানকার সুপারম্যান, মানে সে সুজেন ওয়ান হয়ে গিয়েছে। তো এই কারণে তার সামনে কেউ টিকতে পারে না, ও উড়ে উড়ে সবাইকে মারছিল। কিন্তু এখানে দেখা যায় এজেন্টদের সংখ্যা কমছেই না, ধীরে ধীরে গেলে বাড়ছেই। 100 জনকে যদি ও মারে আরো 200 জন চলে আসে, 200 জন সরলে 400 জন চলে আসে। আর এত বেশি থাকার কারণে নিও করে কি সেখান থেকে হেরে যেতে থাকে। আর একটা পর্যায়ে এজেন্ট স্মিথ করে কি নিওর শরীরে কন্ট্রোল নেওয়ার কথা ভাবে, কারণ বুঝতেই পারছো এখানে যারা মানুষ রয়েছে সবই তো একটা মনে করো প্রোগ্রাম কোডিং করে তৈরি। তো ওই স্মিথের ভেতরে সেই ক্ষমতাটা এসেছে যে কারো প্রোগ্রামিং বা কোডিং ডিকোড করে তাকে দখল করে নিতে পারে। তো নিওর শরীর যাতে ও দখল করতে পারে সেই চেষ্টা করে, কিন্তু নিওর সাথে যখন এমনটা করতে যায় নিও তখন তার বডিকে আবারও রিজেনারেট করে ফেলে, মানে ওর প্রোগ্রামিং কোডগুলো বাইরে বেরিয়ে দেয় এবং অল্পের জন্য তার নিজের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারে। ফিরে আসার পরে ট্রিনিটি তাকে জিজ্ঞাসা করে তুমি এত ভয় পাচ্ছ কেন, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? নিও তখন বলে ভার্চুয়াল ওয়ার্ল্ডে মানে এজেন্ট স্মিথ নামে যে প্রোগ্রামটা রয়েছে সে অনেক ক্ষমতা পেয়ে গিয়েছে এবং সে এখন যে কোনো মানুষকে প্রোগ্রাম করে তার নিজের মতো বানিয়ে ফেলতে পারে এবং তার মতো চালাতে পারে। আর এজেন্ট স্মিথের আগের ক্ষমতা কিন্তু এরকম ছিল না, আগের ক্ষমতাটা ছিল সে একজনের প্রোগ্রাম থেকে আরেকজনের প্রোগ্রামে যেতে পারে, মানে ডাবল হতে পারতো না। ধরো এখন পায়খানা করছে, ইচ্ছে করলেও আমার ভেতরে চলে আসলো, এখন ভয়েস দিচ্ছে, এরকম হতে পারতো। কিন্তু এখনো একই সাথে পায়খানাও করতে পারে, আমার মতো ভয়েস দিতে পারে, চিন্তা করো। তো যাই হোক এখানে নিও বলে এটা হয়তো ম্যাট্রিক্স ওয়ার্ল্ডের কোনো একটা গ্লিচ এসেছে, কিন্তু এটা আমাদের সবার জীবন বদলে দিতে পারে। আর আগে তো শুধুমাত্র আমাদের একটা এজেন্টের ভয় ছিল, কিন্তু এখন তো অনেক এজেন্ট চলে এসেছে, আর এরকম কোন একটা কিছু তো আগে দেখিনি। এবং স্মিথ যে কোনো ভাবে সকল মানুষকে নিজের মতো বানানোর উপায় খুঁজে পেয়েছে। তো যাই হোক মরফিয়াস তখন নিওকে জিজ্ঞাসা করে তোমার তো ওরাকালের সাথে দেখা হয়েছিল, সে তোমাকে কি বলেছে? নিও তখন মরফিয়াসকে বলে তিনি আমাকে কোন একটা চাবিওয়ালার সাথে দেখা করতে বলেছেন। তো এই কথা শুনে ওরা ঠিক করে যে ওরা সবাই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাবে এবং ওই চাবিওয়ালাকে খুঁজে বের করবে। তো রিসার্চ করার পর ওরা জানতে পারে যে ওই চাবিওয়ালাকে বন্ধ করে রেখেছে হচ্ছে ম্যাবে ভিনজিয়ান নামে একজন লোক। তো এরপর সবাই আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে ফিরে যায় এবং ওই চাবিওয়ালার সাথে দেখা করতে চায়, কিন্তু চাবিওয়ালাকে বন্দি করে রেখেছে হচ্ছে মার ভিনজিয়ান নামের একজন লোক। তো নিও মরফিয়াস এবং ট্রিনিটি সেখানে যায় এবং জিজ্ঞাসা করে যে আমার চাবিওয়ালাকে প্রয়োজন, তার কাছে আমাকে পৌঁছে দাও। কিন্তু ম্যান ভিনজিয়ান ওর কথা শুনে না এবং ওকে এখান থেকে চলে যেতে বলে। আবার এখানে উল্লেখ্য এই ম্যাট্রিক্সকে কন্ট্রোল করার জন্য এআই বা মেশিনরা করেছে কি এই ম্যান ভিনজিয়ান টাইপের কিছু লোককে এই পৃথিবীতে রেখে দিয়েছে। কিভাবে আমি তোমাকে বুঝিয়ে বলি। ধরো ওরা রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু বন্ধই রয়েছে, ওরা ঘুমেই রয়েছে, কিন্তু ওদের ব্রেন যেহেতু এই ম্যাট্রিক্সে রয়েছে ওর কাছে তো এই ম্যাট্রিক্স রিয়েল, এই ম্যাট্রিক্স ও নামি দামি বা এমপি প্রেসিডেন্ট, এই ম্যাট্রিক্স ও প্রেসিডেন্ট হবে, এমপি হবে, এইটাও লাইফের মজা। কিন্তু বিনিময়ে মেশিনের কাছে ওরা মনে করো অনুগত থাকবে এরকম একটা কিছু। তো যখন ম্যান ভিনজিয়ান যখন ওদের কথা শোনে না তখন মরফিয়াস চলে যেতে চায়, কিন্তু নিও রেগে যায়, কিন্তু এখানে সে ঝগড়া করতে চায় না, আর এই কারণে সে মরফিয়াসদের সাথে ফিরে যায়। বাট তখনই এখানে ম্যাবে ভিনজিয়ানের ওয়াইফ আসে এবং তার চেহারা অবশ্যই তোমাদের পরিচিত লাগতে পারে, সে হচ্ছে বিখ্যাত ইতালিয়ান অভিনেত্রী, সার্চ দিয়ে দেখো, হ্যাঁ আর কিছু না কইলাম। তো যাই হোক এখানে মনিকা বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, আমার মনে হচ্ছে আগে আমাদের কখনো দেখা হয়েছে, আর এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটা
শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে এটার বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে। তো নিও জিজ্ঞাসা করে কি দিতে হবে। ওই মহিলাটি তখন বলে তোমাকে ট্রিনিটির সামনে আমাকে লিপ কিস করতে হবে। আর এই কথা শুনে ট্রিনিটির তো অনেক রাগ হয়, কারণ সে তো নিওকে ভালোবাসতো। আবার ওই মহিলা মনিকাও তো ট্রিনিটিকে রাগানোর জন্য এটা করছে, কিন্তু নিওর কাছে আর কোনো অপশন ছিল না, চাবিটা খুব দরকার। তো এর জন্য করে কি ট্রিনিটিকে একটা সলিম বুঝ দেয়, দেখো আমাদের চাবির দরকার, হ্যাঁ আর আমি ওই কিসটাকে মন থেকে দেবো না, আমি তোমাকেই ভালোবাসি। তো এরপর তারা একে অপরকে চুমু দেয় এবং প্রতিশ্রুতি মতো জিয়ানের স্ত্রী করে কি ওদেরকে চাবিওয়ালার কাছে পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু তখনই সেখানে ম্যান ভিনজিয়ান এবং অনেক গার্ডস উপস্থিত হয়। আর এখানে নিও মরফিয়াস এবং ট্রিনিটিকে বলে তোমরা চাবিওয়ালাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, এদেরকে আমি আটকাচ্ছি। আর এরপর আমরা দারুণ একটা ফাইট সিকোয়েন্স দেখতে পাই। আর কিন্তু এই লড়াইয়ের মধ্যে একটা টুইস্ট ছিল। আমরা দেখতে পাই যে এখানে এই ম্যান ভিজিয়ানদের গার্ডদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা বাকি মানুষদের চেয়ে আলাদা, মানে তাদের কোনো রিয়েল বডি রিয়েল ওয়ার্ল্ডে ছিল না। তারা মূলত এই ম্যাট্রিক্সের একটা প্রোগ্রাম ছিল, আর তাদের পাওয়ার ছিল হচ্ছে ভূত, ভ্যাম্পায়ার এবং এর সাথে এজেন্টদের মতো কিছু শক্তি। মনে করো ফ্রি ফায়ার তোমরা যারা খেলেছো বা অন্যান্য গেম যারা খেলেছো দেখেছো ক্যারেক্টার একটা পাওয়ার থেকে সেরকম একটা পাওয়ার আর কি। কিন্তু নিও তো অনেক পাওয়ার পেয়ে গিয়েছে বা চিট কোড পেয়ে গিয়েছে, তো এই জন্য ওদেরকে চমৎকার ভাবে মোকাবেলা করে। কিন্তু তখন চালাকি করে ম্যান ভিজিয়ানের ওই লোকের ওই প্রোগ্রামরা করে কি এমন একটা দরজায় নিওকে নিয়ে যায়, মানে ওখানকারতে এক একটা দরজায় এক এক জায়গায় যাওয়া যায়। এই সিনটা ভালো করে আমি এক্সপ্লেন করতে পারিনি বলে দুঃখিত। মানে এটা এমন একটা জায়গা এখানে এক একটা দরজা এক এক জায়গায় চলে যায়, মানে ম্যাট্রিক্সের দুনিয়াতে চলে যায়। তো নিওকে এমন একটা দরজাতে ঢুকিয়ে দেয় যেখানে নিও প্রায় 500 কিলোমিটার দূরে চলে যায় এই জায়গা থেকে। তো এই জন্য নিও করে কি আবার ফিরে আসতে লাগে এই দিকে। আর এরপর সিন শিফট হয় ট্রিনিটি, মরফিয়াস আর চাবিওয়ালার দিকে। আর ওরা তিনজনই ম্যান ভিজিয়ানের লোকদের কাছ থেকে পালাচ্ছিল। আর আমাদের নায়ক নিও তো সেই 500 কিলোমিটার দূরে রয়েছে, সেখান থেকে আসছে উড়ে উড়ে। আর এখানে আমরা দেখি ম্যান ভিজিয়ানের লোকজন তো ওদের দৌড়ানি দিচ্ছে, এছাড়াও এজেন্টরাও পিছু নিয়েছে। মানে এখানে টোটাল তিনটা পক্ষ এখন ওই চাবি দেখো, এক পক্ষ চাবিনো আটকাতে চায়, আরেক পক্ষ ওদেরকে ধরতে চায়। তো যাই হোক এখানে আমরা সেই লেভেলের একটা ফাইট এবং কার চেজিং দৃশ্য দেখতে পাই। এবং এখানে কয়েকবার এজেন্ট এবং মারভিনজিয়ানের লোকেরাও মুখোমুখি ফাইট করে, কিন্তু এজেন্টরা কোনোভাবে কারে করে মরফিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর এই জায়গাতে মরফিয়াসের সাথে এজেন্টের লড়াই হয়। আর ওইখানে যে ভূত বা ভ্যাম্পায়ারের প্রোগ্রাম ছিল ওদের তো দেহ কিছুই হবে না। তো ওরা করে কি সামনের একটা ট্রাকে বসে ওই ট্রাককে নিয়ে, যে ট্রাকের উপরে ওরা রয়েছে সেই ট্রাকে একটা জোরদার আঘাত করে, কিন্তু নিও অল্পের জন্য এসে সেখানে উপস্থিত হয় এবং বিস্ফোরণ ঘটার কয়েক সেকেন্ড আগে মরফিয়াস এবং চাবিওয়ালাকে নিয়ে সেখান থেকে সরে আসে। আর এখানে একটা দৃশ্য আমরা মিস করেছি, সেটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে ভাইরাল দৃশ্য হচ্ছে আমাদের নায়িকা ট্রিনিটির ডুকাটি গাড়ি নিয়ে চলার দৃশ্য, এবং এইটা ওই সময় মেমোরি কার্ড মোবাইল টাইমে ব্যাপক ভাইরাল হয়েছিল এই ক্লিপটা। তো যাই হোক এরপর সিন শিফট হয়ে জায়ান্ট সিটিতে আসে, রিয়েল ওয়ার্ল্ডে, যেখানে কমান্ডার তার সমস্ত সৈন্যদের প্রস্তুত করছে এবং বলছে আগামী 9 ঘন্টার মধ্যেই হয়তো মেশিনরা জায়ান্ট সিটিতে এসে আক্রমণ করবে। তো এই জন্য সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আবার ম্যাট্রিক্স ওয়ার্ল্ডে ওই চাবিওয়ালা নিওকে ক্রিয়েটর পর্যন্ত পৌঁছানোর পথ দেখায় এবং বলে তার সামনে যাওয়ার দরজা মাত্র 5 সেকেন্ড খোলা থাকবে, তো তোমাকে দরজা খোলার সাথে সাথে কিন্তু ঢুকতে হবে। নিও বলে ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি খালি দরজার চাবি প্রস্তুত করো। কিন্তু ওখানে পৌঁছানো এত সহজ ছিল না, কারণ এজেন্ট স্মিথও তখন সেখানে পৌঁছে যায়। কিন্তু এখানে নিও অনেক কষ্ট করে সকল এজেন্টদের পরাস্ত করে প্রধান কম্পিউটারের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু এই মারামারিতে চাবিওয়ালা মারা যায়। তবে চাবিওয়ালা মারা যাওয়ার গল্পের জন্য সেই মেইন কম্পিউটারের রুমের চাবি নিওকে দিতে পারি। আর আমরা জানি কি এখানে যে দরজাগুলো রয়েছে এক এক দরজায় গেলে তুমি এক এক জায়গায় চলে যাবে, মানে এটা টেলিপোর্টের মতো কাজ করে। তো ওই মারামারিতে বিল্ডিং যখন ব্লাস্ট হবে তার কিছু সেকেন্ড আগেই নিও করে কি ফুল স্পিডে সেই কম্পিউটার রুমে ঢুকে যায় এবং টেলিপোর্ট করে চলে যায় মনে করো সেই ম্যাট্রিক্সের স্রষ্টার সাথে, যাকে ক্রিয়েটর বলা হয়, যিনি আর কি মনে করো কোডিং করে এই পুরো দুনিয়া বা এই পুরো গেম বা পুরো ম্যাট্রিক্সটা তৈরি করেছে। মানে এখানে পৃথিবী, মানুষের জীবনযাত্রা কেমন হবে, নিয়মকরণ কেমন হবে, স্কুল কলেজ দৈনন্দিন জীবন সবকিছু এই লোকের পরিকল্পনা বা এই লোকের কোডিং করা। আর আমরা জানতে পারি এই ক্রিয়েটর মূলত মেশিনদের জন্য কাজ করে, মানে তার দেহটা হয়তো রিয়েল ওয়ার্ল্ডে আটকা রয়েছে মেশিনের কাছে, কিন্তু তার এই সাবকনসিয়াস ব্রেইন মূলত মেশিনের জন্য কোডিং করে বা মেশিনের জন্য কাজ করে, কিংবা সে হয়তো মুক্ত স্বাধীনই রয়েছে মেশিনের কাছে, এটা ক্লিয়ার করা হয়নি। তো যাই হোক এখানে ক্রিয়েটর নিওকে বলে তুমি মনে করতে পারো যে তুমি এখানে এসেছো, বাট আমি তোমাকে এখানে এনেছি, এখানে ডেকেছি। তো নিও ক্রিয়েটরকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে আমাকে ডেকেছো, আর তুমি কি জানতে তোমার সাথে আমি দেখা করতে এখানে আসবো, আমি আসলে কে? ক্রিয়েটর তখন উত্তর দেয় আসলে সত্যি বলতে এই যে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছে, মানে পুরো যে একটা সফটওয়্যার বা পুরো একটা পৃথিবী তৈরি করা হয়েছে, এই সিস্টেমের একটা গ্লিচ হচ্ছে তুমি, মানে একটা ছোট্ট কোডিং এর গন্ডগোল। কারণ প্রতিবার যখন এই ম্যাট্রিক্স তৈরি করা হয়, মানে এরকম একটা দুনিয়া তৈরি করা হয় কোডিং করে, তখন সেখানে কোথাও না কোথাও কিছু ভুল হয়েই যায়। আর তুমি হচ্ছে এই পুরো সিস্টেমের ভুল, কারণ তুমি নিজেকে নিয়ম থেকে মুক্ত করে দিয়েছো এবং তুমি অনেক কিছু করতে পারো যেটা এখানকার বাকি সব যে প্রোগ্রাম বা সাধারণ মানুষ রয়েছে সেটা করতে পারে না। আর তুমি হচ্ছে 6 নম্বর, অর্থাৎ তুমি হচ্ছে 6 নম্বর নিও যে এই পর্যন্ত ক্রিয়েটরের সাথে দেখা করতে এসেছে, এবং তোমার আগে এরকম 5 জন এরকম শক্তিশালী হয়েছিল এবং এই কারণে 5 বার আমাদের এই ম্যাট্রিক্স ধ্বংস করে নতুন করে আবার ম্যাট্রিক্স তৈরি করতে হয়েছিল। আর আমি সেম জিনিসটা আবার রিপিট করতে যাচ্ছি না, কারণ তোমরা মোটামুটি সবাই প্লট বুঝতে পেরেছো। মানে এই পৃথিবীটাই মূলত মনে করো গেমের মতো, একটা ভাইস সিটি গেমের মতো, কিন্তু ভাইস সিটির গেমের কোন একটা ক্যারেক্টার অনেক বেশি শক্তি পেয়ে গিয়েছে, সে ওই গেমের মধ্যে যাইছে তাই করছে, এরকম
একটা ব্যাপার। তো এই জন্য গেমটাকে তারা রিপ্রোগ্রাম করবে। তো এই কথা শুনে নিও অবাক হয়ে যায় এবং ভাবে আমি প্রথম ব্যক্তি নয় যে ক্রিয়েটরের কাছে পৌঁছিয়েছি, আমার আগে আরো 5 জন মহান শক্তিধর এখানে পৌঁছিয়েছিল। তো নিও এই ব্যাপারটা বুঝতেই পারে না। আর তখন ক্রিয়েটর নিওকে বলে, দেখো এই ম্যাট্রিক্সে গ্লিচের কারণে অনেকেই শক্তি পেয়ে যায় এবং অনেকেই তোমার মতো মহান শক্তিধর হয়েছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 5 জন শক্তিধর এই পর্যন্ত আসতে পেরেছে এবং এই পর্যন্ত আসতে তাদের অনেক কষ্ট করতে হয়। তবে এখানে আসার পরে দেখা হওয়ার পরে তাদের একটা সিদ্ধান্ত নিতে হয়, আর আজ সেই সিদ্ধান্ত তোমার নেওয়ার সময় এসেছে। তো ক্রিয়েটর এখানে নিওকে এটাই বলতে চায়, যখনই তারা কোনো একটা মায়াজাল বা ম্যাট্রিক্স তৈরি করে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, কিন্তু যখনই সেটার মধ্যে গ্লিচ চলে আসে, মানে নিওর মতো একটা গ্লিচ তৈরি হয়ে যায়, তখনই মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের মেয়াদ শেষ। নতুন করে আবার ম্যাট্রিক্সটাকে রিপ্রোগ্রাম করতে হবে বা মনে করো গেমটাকে নতুন করে বানাতে হবে। মানে এই পুরো পৃথিবী, এই পুরো ভার্চুয়াল বিশ্ব বা এখানে যত মানুষ রয়েছে সব শেষ হয়ে যাবে এবং নতুন আরেকটা ভার্চুয়াল বিশ্ব তৈরি করা হবে এবং সেখানে হয়তো আমি এখানে যে ইউটিউবার, ওখানে হয়তো আমি ইউটিউবার থাকবো না, অন্য কিছু থাকতে পারি, এরকম একটা কিছু। আর সেটা শুরু হওয়ার আগে তোমাকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে আর তোমাকে দুটো জিনিস থেকে একটা জিনিস সিলেক্ট করতে হবে। প্রথম অপশনটা হচ্ছে হয় তুমি ট্রিনিটিকে সিলেক্ট করবে যাকে তুমি ভালোবাসো, আর অন্যদিকে আমি তোমাকে 23 জন মানুষ দেবো যার মধ্যে 16 জন নারী 7 জন পুরুষ থাকবে, যাদের সঙ্গে নিয়ে তুমি নতুন একটা বিশ্ব করতে পারবে। আর এটা অবশ্যই হয়তো রিয়েল ওয়ার্ল্ডের চামধান, তবে আমি এটা বুঝতে পারিনি, না বোধকা নাই। তো এখন তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা চাও। আর আগের 5 জন কিন্তু সবসময় 16 জন এবং 7 জন বেছে নিয়েছিল, কিন্তু আমাদের নিও বলে আমি কাউকেই বাঁচাতে চাই না, আমি শুধুমাত্র ট্রিনিটিকে চাই, কারণ সে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এরপর আমরা দেখতে পাই বড় একটা বিস্ফোরণ হতে চলেছে এবং এই পুরো মেইন কম্পিউটার ধ্বংস হয়ে যাবে, মানে পুরো ম্যাট্রিক্স ধ্বংস হয়ে যাবে। তো নিও তখন পূর্ণ গতিতে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে আমরা এটা দেখি যে ট্রিনিটি নিওকে বিপদে দেখে তাকে বাঁচানোর জন্য এসেছে, আর ওখানেও তার ফাইট হচ্ছে এজেন্টদের সাথে এবং ফাইট করতে করতে সেই ফ্ল্যাশব্যাকের চিহ্নটা আসে যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যেটা নিও স্বপ্নে দেখেছিল, যে ট্রিনিটি বিল্ডিং থেকে লাফ দেয় এবং একজন এজেন্ট ট্রিনিটিকে গুলি করে এবং সেটা এখানে হয়। কিন্তু ট্রিনিটি যখন পড়ে যাচ্ছিল নিও সেখানে আসে এবং ট্রিনিটিকে বাঁচিয়ে ফেলে, আর মাটিতে পড়ে হচ্ছে সেই এজেন্ট এবং সে একটা গাড়ির উপরে পড়ে মারা যায়। আর সেই জায়গা থেকে বের হয়ে ওরা দুজন একটা ছাদের কোনায় বসে, আর তখন নিও দেখতে পায় যে ট্রিনিটি তো মারা গিয়েছে, তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু নিও জানতো যে এই পুরো সবকিছু একটা প্রোগ্রাম আর তার কাছে রিপ্রোগ্রাম করার ক্ষমতা রয়েছে। আর এই জন্য সে করে কি, ট্রিনিটির শরীরের ভেতরে হাত দিয়ে ওর বুলেট বের করে পুনরায় ওর হৃদয়টা চালু করে দেয়। মানে বুঝতেই পারছো এটা তো রিয়েল ওয়ার্ল্ড না, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ওয়ার্ল্ড। তো এর ফলে ট্রিনিটি আবার জীবিত হয়ে ওঠে আর তারপর তাদের দুজনের ব্রেন আবার বাস্তব দুনিয়াতে নিয়ে আসে। আর এই জায়গাতে নিও মরফিয়াসকে বলে কয়েক ঘন্টার মধ্যে তো সকল মেশিনরা জায়ান্ট সিটিতে আক্রমণ করবে, আমাদেরকে তো প্রতিরোধ করতে হবে। তো ওরা যখন ওদের মেশিন নিয়ে যাবে তার আগেই ওদের মেশিনে বোম নিক্ষেপ হয়, যার ফলে ওদের মেশিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর তারপর ওরা শিপ থেকে নেমে পালানোর চেষ্টা করে, বাট অনেকগুলো মেশিন ওদের পেছনে ধাওয়া করে, কিন্তু তখন নিও চিন্তা করে সে পালাবে না, ওদের মোকাবেলা করবে। বাট এখানে ট্রিনিটি বলে, আরে নিও তুই গেম ভালো খেলিস, ভাইস সিটিতে ব্যাংক ছিনতাই করিস, পুলিশ মারিস, অমুক করিস তমুক করিস, তার মানে এই না রিয়েল লাইফে এটা করতে পারবি। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে নিও করে কি, সেই ম্যাট্রিক্সের কায়দায় যেভাবে ওই যে গুলি থামিয়ে দেয় হাত দিয়ে, মেশিনগুলোকে সেভাবে থামিয়ে দেয়, কিন্তু এমনটা করার কারণে তার শরীর থেকে অনেক শক্তি চলে যায় এবং সে মাটিতে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তবে এখানে আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে যে আমরা জানি নিওর এই ক্ষমতাটা কাজ করবে শুধুমাত্র ভার্চুয়াল ওয়ার্ল্ডে, যেখানে কোডিং ওয়ার্ল্ড রয়েছে, আই মিন ম্যাট্রিক্সের ভেতরে কাজ করবে, কিন্তু এটা তো রিয়েল ওয়ার্ল্ড, এখানে তো এটা পসিবল না যে হাত দিয়ে কোনো কিছু বন্ধ করে দেবে বা গুলি থামিয়ে দেবে। তো এটা নিয়ে তোমরা সবাই কনফিউজ, এটা আমি সিনেমার লাস্টে বলে দিচ্ছি কি হয়েছে কাহিনী। তো যাই হোক, মেশিনগুলো থামিয়ে দিয়ে নিও তো অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু বিপদ এখনো কাটেনি। আর এই কারণে নিওকে যখন শিপে আনা হয় দেখা যায় যে ও তো খালি অজ্ঞান না, কোমায় চলে গিয়েছে। আর এদিকে আমরা আরেকটা ব্যক্তিকে দেখতে পাই যার ভেতরে এজেন্ট স্মিথ তার শরীর ট্রান্সপ্লান্ট করেছিল। মানে হয়েছে কি, এজেন্ট স্মিথ এতদিন তো ম্যাট্রিক্সের একটা জাস্ট সফটওয়্যার বা ভাইরাস ছিল, মানে আগে ছিল হচ্ছে একটা সফটওয়্যার বা প্রোগ্রাম, এই পর্বে হয়েছে হচ্ছে ভাইরাস, যে ইচ্ছা মতো ছড়াতে পারে পুরো প্রোগ্রামে, যেভাবে ভাইরাস ছড়ায়। কিন্তু এইবার এজেন্ট স্মিথ কি করেছে, এই রিয়েল ওয়ার্ল্ড থেকে একটা মানুষ যে গিয়েছিল ম্যাট্রিক্সে, মানে যে সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম, ও করেছে কি সেই মানুষটার যে প্রোগ্রাম রয়েছে তার ভেতরে নিজেকে ইমপ্ল্যান্ট করে ফেলেছে। তো এর ফলে কি হয়েছে, ওই মানুষটা যখন রিয়েল ওয়ার্ল্ডে উঠবে তখন তার ব্রেনে থাকবে কে, তার মানে এজেন্ট স্মিথ হয়তো রিয়েল ওয়ার্ল্ডেও ফিরে আসছে। তার মানে এজেন্ট স্মিথ এতদিন ম্যাট্রিক্সের ভেতরে একটা প্রোগ্রাম থাকলো, সে এখন মানুষের একটা বডি পেয়ে যাচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে। আর এইরকম একটা সাসপেন্স দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। মানে একদিকে আমাদের নিও সে কোমায় রয়েছে, আবার এজেন্ট স্মিথও রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে, রিয়েল কোনো একটা মানুষের শরীরে। তবে এখানে আসলে সে তো আর ওই পাওয়ার খাটাতে পারবে না, একটা নর্মাল মানুষ হিসেবেই থাকতে হবে তার। তো এইরকম একটা সাসপেন্স দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। আর আমাদের মনে প্রশ্ন জাগে পরবর্তী পার্টে কি ঘটবে, নিও কি বেঁচে উঠবে, এবং এরপর মেশিনগুলো যখন জায়ান্ট সিটিতে আক্রমণ করবে তারা কি সকল মানুষদেরকে মেরে ফেলবে, মানুষরা কি পারবে ওই মেশিনদের সাথে। আবার এখানে উল্লেখ্য নিওর পাওয়ার হচ্ছে ম্যাট্রিক্সে, রিয়েল লাইফে তো আর নিও কিছুই না, আমাদের মতো একজন সাধারণ মানুষ, কোনো সুপার পাওয়ার তো আর নেই। তো কি হতে পারে এটা আমরা জানবো হচ্ছে এর পরবর্তী পার্টে। আর এখানে আমি একটা কথা বলেছিলাম যে নিওর কাছে ওই পাওয়ারটা কিভাবে আসলো রিয়েল ওয়ার্ল্ডে, যে সে হাত দিয়ে সকল মেশিন থামিয়ে দিল। সত্যি বলতে এই সিনেমাতেই এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, মানে দর্শকদের কাছে এটা খুবই প্রশ্নবোধক লেগেছিল। তোমার আমার মতো যতজন দর্শক রয়েছে সবার কাছে এই বিষয়টি বিভ্রান্তিকর লেগেছিল, কারণ নিওর ক্ষমতা তো ম্যাট্রিক্সের ভেতরে, মানে গেমের ভেতরে, বাস্তবে ক্ষমতা কিভাবে
কিভাবে আসলো, বাস্তবে কিভাবে মেশিন থামালো। তো এখানে ফ্যানরা যে যুক্তিগুলো দাঁড় করিয়েছে সেটা হচ্ছে রিয়েল যে ওয়ার্ল্ড রয়েছে এটাও হয়তো আরেকটা সিমুলেশন, মানে এটাও হয়তো আরেকটা ম্যাট্রিক্স, রিয়েল ওয়ার্ল্ডটা হয়তো এই এআই বা মেশিনের পিছনে আরো কিছু রয়েছে, একটা ব্যাপার গেল। আবার এরকমও হতে পারে দা ওয়ান হিসাবে নিওর শুধুমাত্র ম্যাট্রিক্সের ভেতর কোড হ্যাক নয়, বরং তার একটা রিয়েল ওয়ার্ল্ডেও ওয়্যারলেস কানেকশন রয়েছে মেশিন নেটওয়ার্কের সাথে, এবং তার শরীরে হয়তো ইমপ্ল্যান্ট করা রয়েছে কোনো জ্যাক বা মেশিন ইন্টারফেস, যেটা হয়তো তার মস্তিষ্কের মাধ্যমে মেশিন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারে। তবে সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হতে পারে পরবর্তী পর্বে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমি কিন্তু সব জানতা নই, আমারও ভুল ভ্রান্তি হতে পারে। যেখানে আমার ভুল হয়েছে সেটা তোমরা করবে কি কমেন্টে লিখে দিও যে এই জায়গাটাতে এইটা হবে, তাহলে আমি বুঝতে পারবো। আমি কিন্তু তোমাদের কাছ থেকে শিখি, রেগুলারলি শিখি, শেখাও শিখিও। আর এই সিনেমার বেস্ট দুটো সিন আমি আবারও তোমাদের জন্য মনে করিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ডের জন্য আমরা প্লে করবো। বেস্ট সিন হচ্ছে এখানে নিওর সাথে ওই 4-5 এজেন্টের মারামারি। আরেকটা বেস্ট সিন হচ্ছে ওই গাড়ির চেস সিন, আমি নায়িকা যে ওই যে বাইক নিয়ে চেজিং করে ওইটা। আর আরেকটা বেস্ট সিন হচ্ছে আমাদের নায়ক, মানে এটা ম্যাট্রিক্সের আইকনিক একটা সিন, সেটা হচ্ছে হাত দিয়ে বন্দুক থামিয়ে দেওয়া, যে মারামারি এটা হয়েছিল হচ্ছে ওই যে চাবিওয়ালাকে নিয়ে পালিয়ে আসার সময়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, এবং তোমরা অবশ্যই জানাবে যে এর আগে ম্যাট্রিক্স সিনেমা সম্পর্কে অনেকেই জানতে বা অনেকবার দেখেছো, কিন্তু কারাই প্রথমে ম্যাট্রিক্স সিনেমার অ্যাকচুয়াল প্লটটা আমার মতো বুঝতে পারলে। মানে আমি ওই সিনেমা আগে অনেকবার দেখেছি কিন্তু প্লট বুঝতে পারিনি, এইবারই ফার্স্ট প্লট বুঝে সিনেমাটা দেখলাম আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।